ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্রের আঘাত, কুয়েতের তেল শোধনাগারে ড্রোন হামলা, আরও একটি F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি আইআরজিসির। ইরানে নেতানিয়াহু বাহিনীর আক্রমণ। মধ্যপ্রাচ্য সংঘাতে দেশে দেশে বাড়ছে জ্বালানির দাম। সামরিক শক্তি প্রয়োগে হরমুজ মুক্ত করার মার্কিন পরিকল্পনাকে অবাস্তব আখ্যা ফ্রান্সের। ইউক্রেন জুড়ে পুতিন বাহিনীর হামলা, আবাসিক ভবন ও বন্দরে আগুন, রাশিয়ার তেল শোধনাগারে পাল্টা ড্রোনের আঘাত। দুপক্ষের আক্রমণের মধ্যে সাইবেরিয়ায় রুশ সেনাদের মহড়া। ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ও হাউথি বিদ্রোহীরা। হামলা হয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ইরাকের বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠান ও কূটনৈতিক স্থাপনা লক্ষ্য করে। এর মধ্যেই পারস্য উপসাগরে শত্রুপক্ষের একটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে আইআরজিসি। অন্যদিকে ইরানেও হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সামরিক শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী মুক্ত করার মার্কিন পরিকল্পনাকে অবাস্তব বলে উড়িয়ে দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলের তেলাবিব ও জেরুজালেম সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে। এ সময় রাজধানী জুড়ে ছিল শুধুই সাইরেনের শব্দ। ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগের দাবি, পেতাহ তিভকা শহরে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পরপরই হাজার হাজার আতঙ্কিত মানুষ বাংকারে আশ্রয় নিতে বাধ্য হন। ইরানের সামরিক বাহিনী বড় সাফল্যের দাবি করেছে। পারস্য উপসাগরের কেশম দ্বীপের কাছে শত্রুপক্ষের একটি যুদ্ধ বিমান ভূপাতিত করার কথা জানিয়েছে আইআরজিসি। দুবাইয়ে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল এবং বাহরাইনে আমাজনের ডেটা সেন্টারেও সাইবার ও অবকাঠামোগত হামলার দাবি করেছে তারা। অন্যদিকে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত মার্কিন কূটনৈতিক ও লজিস্টিক সেন্টার লক্ষ্য করে চালানো হয়েছে শক্তিশালী ড্রোন হামলা। এতে ওই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে গোষ্ঠীটি। এক বিবৃতিতে তারা জানায়, ইরান ও হিজবুল্লাহর সাথে সমন্বয় করেই এই অপারেশন চালানো হয়েছে। একই দিন লেবাননের সায়েমা শহরে ইসরায়েলি সেনা ও সামরিক যান লক্ষ্য করে ব্যাপক হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। এদিকে ইরানের অভ্যন্তরে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আলবোর্জ প্রদেশের কারাজ শহরের নির্মাণাধীন B1 ব্রিজে চালানো ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়েছে। আহত হয়েছেন অনেক বেসামরিক নাগরিক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই হামলাকে শত্রুর নৈতিক পরাজয় হিসেবে আখ্যা দিয়েছেন। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ঘিরে আন্তর্জাতিক মহলে দেখা দিয়েছে চরম উদ্বেগ। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো সামরিক শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী বন্ধ করার মার্কিন পরিকল্পনাকে অবাস্তব বলে উড়িয়ে দিয়েছেন। এমন কিছু পক্ষ রয়েছে যারা সামরিক অভিযানের মাধ্যমে শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী মুক্ত করার পক্ষে, যা মাঝে মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও ব্যক্ত করা হয়েছে। তবে এটি কখনোই আমাদের পছন্দনীয় বিকল্প ছিল না এবং আমরা একে অবাস্তব বলে মনে করি। তবে ট্রাম্প প্রশাসন তাদের অবস্থানে অনড় রয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, ওয়াশিংটনের লক্ষ্য তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। যুক্তরাষ্ট্র ইরানের বিমান ও নৌবাহিনী এবং মিসাইল সক্ষমতা পুরোপুরি ধ্বংস করার লক্ষ্যের কাছাকাছি রয়েছে বলেও দাবি তাদের। ইরানের ওপর সর্বোচ্চ চাপ নীতি প্রয়োগ অব্যাহত রেখেছে ট্রাম্প প্রশাসন। ইরানের তিন পাশের আকাশ ছোঁয়া পাহাড় এবং ভেতরের বিশাল মরুভূমি দেশটিকে প্রাকৃতিক দুর্গের মতো রক্ষা করে। এমন দুর্গম পথ ভারী অস্ত্র নিয়ে প্রবেশ করে যুদ্ধ জয় করা যে কোনো বাহিনীর জন্য প্রায় অসম্ভব। বিশেষজ্ঞরা মনে করেন, মূলত ভৌগোলিক অবস্থানের কারণে ইরানকে জয় করা অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ। সম্প্রতি ইরানে স্থল অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমরবিদদের মতে, মধ্যপ্রাচ্যের এই বিশাল দেশটিকে আকাশ থেকে আক্রমণ করা যতটা সহজ, বাস্তবের মাটিতে পা রাখা ততটাই কঠিন। কারণ ইরানের মানচিত্রের দিকে তাকালে দেখা যায় এটি মূলত একটি বিশাল মালভূমি, যা চারপাশ থেকে আকাশ ছোঁয়া পাহাড় দিয়ে ঘেরা। দেশটির পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম সীমান্ত জুড়ে রয়েছে অজেয় প্রাচীরের মতো প্রায় 1500 কিলোমিটার দীর্ঘ জাগ্রস পর্বতমালা। এখানে অনেক শৃঙ্গ আছে যা 4000 মিটারেরও বেশি উঁচু। কোনো বিশাল সেনাবাহিনীর পক্ষে ট্যাঙ্ক বা ভারী সরঞ্জাম নিয়ে এই পাহাড় ডিঙিয়ে মূল ভূখণ্ডে প্রবেশ করা প্রায় অসম্ভব। আর উত্তরে রয়েছে আলবোর্জ পর্বতমালা। এটি ইরানকে কাস্পিয়ান সাগর থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। এখানকার গিরিপথগুলো অত্যন্ত সরু এবং দুর্গম। পাহাড়ের প্রাচীর পার হয়ে যদি কেউ ভেতরে ঢোকে, তাকে স্বাগত জানাবে পৃথিবীর অন্যতম উত্তপ্ত এবং রুক্ষ দুটি মরুভূমি, দাশটি কাভির এবং দাশতি লুদ। এই মরুভূমিগুলোতে দিনের বেলা তাপমাত্রা থাকে 50 ডিগ্রি সেলসিয়াসের ওপরে। বিশাল এই মরু অঞ্চলে কোনো শহর বা জনপদ নেই, যা শত্রু বাহিনীর রসদ সরবরাহের পথকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট।
ইরানের ভেতরে ঢোকার রাস্তাগুলো খুবই সরু। কোনো সেনাবাহিনী এসব রাস্তা দিয়ে প্রবেশ করলে উপর থেকে সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এখানে প্রযুক্তির চেয়ে ভূপ্রকৃতি বড় শক্তি। ইরানের এই পাহাড়ি এলাকায় গেরিলা যুদ্ধ চালানো খুবই সহজ। ইরানি সেনারা দশকের পর দশক ধরে এই পাহাড়গুলোতে যুদ্ধের প্রশিক্ষণ নিয়েছে। ভিয়েতনাম বা আফগানিস্তানের চেয়েও কয়েক গুণ বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে যে কোনো আক্রমণকারীকে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের তীব্রতা বেড়েই চলছে। ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ড্রোন হামলায় আবাসিক ভবন ও বন্দর অবকাঠামোতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। রাশিয়ার অভ্যন্তরে তেল শোধনাগারে লক্ষ্য করে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে জেলেনস্কি বাহিনী। এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝেই সাইবেরিয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে পুতিনের সেনারা। ইউক্রেন জুড়ে আকাশপথে ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী। বৃহস্পতিবার ওডেসা এবং খার্কিভ অঞ্চলে কয়েক দফায় ড্রোন ও মিসাইল হামলা চালানো হয়। খার্কিভের একটি বহুতল আবাসিক ভবনে সরাসরি ড্রোন আঘাত হানলে সেখানে আগুন ধরে যায়, এতে বেশ কয়েকজন আহত হন। অন্যদিকে ওডেসা বন্দরে হামলায় শিপিং কন্টেইনারে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া খেরসনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বেসামরিক নাগরিক নিহত সহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। চুপ করে বসে নেই ইউক্রেনীয় বাহিনীও। তারাও রাশিয়ার অভ্যন্তরে পাল্টা ড্রোন হামলা জোরদার করেছে। দেশটির বাশকোর্তস্তান অঞ্চলের উফা শহরে একটি বড় তেল শোধনাগার লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। স্থানীয় প্রশাসন বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করলেও সেগুলোর ধ্বংসাবশেষ পড়ে একটি শিল্প কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। এছাড়া একটি আবাসিক ভবনও ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলাকে কেন্দ্র করে রুশ সীমান্ত অঞ্চলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যুদ্ধের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করছে মস্কো। সাইবেরিয়ার বিস্তীর্ণ অঞ্চলে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল নিয়ে বড় ধরনের মহড়া চালিয়েছে রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনী। পারমাণবিক সক্ষমতা সম্পন্ন এই মিসাইলগুলো গোপন রাখা এবং ছদ্মবেশে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়ার কৌশল ঝালিয়ে নিয়েছেন রুশ সেনারা। মূলত পশ্চিমা বিশ্ব এবং ন্যাটো দেশগুলোকে সতর্ক বার্তা দিতেই ক্রেমলিনের এই নিয়মিত মহড়া বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে সংঘাতের প্রভাবে মধ্য ইউরোপের জ্বালানি নিরাপত্তা এখন চরম হুমকির মুখে। ইউক্রেনে রুশ হামলার কারণে গুরুত্বপূর্ণ ড্রুজবা পাইপলাইনের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে স্লোভাকিয়া ও হাঙ্গেরিতে তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে। পাইপলাইন বিভ্রাটের কারণে জ্বালানির বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে চেক প্রজাতন্ত্রের মতো দেশগুলো খুচরা বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের মুনাফা সীমিত করা এবং শুল্ক কমানোর মতো জরুরি পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। ভৌগোলিক দূরত্ব থাকলেও ইউক্রেন ও ইরানের যুদ্ধ এখন একে অপরের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে। যুদ্ধক্ষেত্রে ড্রোন ও গোয়েন্দা তথ্য বিনিময় থেকে শুরু করে বিশ্ব অর্থনীতি সব ক্ষেত্রেই পড়ছে এই দ্বৈত সংঘাতের প্রভাব। একদিকে রাশিয়ার সহায়তায় মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান শক্ত হচ্ছে, অন্যদিকে ইউক্রেনও পাল্টা আঘাত হানতে রাশিয়ার জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে। দুই অঞ্চলের এই অস্থিতিশীলতা এখন বিশ্ব রাজনীতির সমীকরণ বদলে দেওয়ার শঙ্কা তৈরি করেছে। ইউক্রেন যুদ্ধের শুরু থেকে ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করে আসছিল রাশিয়া। তবে সাম্প্রতিক সময়ে এই সমীকরণ আরও গভীর হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে তেহরানকে নিয়মিত গোয়েন্দা তথ্য ও লক্ষ্য নির্ধারণে কারিগরি সহায়তা দিচ্ছে মস্কো। এই প্রেক্ষাপটে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও বসে নেই। সৌদি আরব ও কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ড্রোন প্রযুক্তি ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে নতুন নতুন চুক্তির মাধ্যমে রাশিয়ার ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছেন তিনি। চলমান এই দুই যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানির বাজারে। ইরানে হামলার জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে তেল ও গ্যাসের দাম হু হু করে বাড়ছে। বাজারের এই অস্থিরতাকে কাজে লাগিয়ে রাশিয়া তার তেল রপ্তানি সচল রেখেছে, যা দেশটির যুদ্ধকালীন অর্থনীতিকে চাঙ্গা করতে বড় ভূমিকা রাখছে। এমন পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প প্রশাসন রাশিয়ার ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা শিথিল করায় ভিয়েতনাম ও শ্রীলঙ্কার মতো দেশগুলো এখন রুশ তেল কিনতে আগ্রহী হয়ে উঠেছে। রাশিয়ার এই আর্থিক সুবিধাকে বাধাগ্রস্ত করতে ইউক্রেন এখন সরাসরি রুশ জ্বালানি অবকাঠামোতে হামলা জোরদার করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের হিসাব অনুযায়ী ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার তেল রপ্তানি সক্ষমতা প্রায় 40% কমে গেছে। তবে বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে ওয়াশিংটন রুশ তেল শোধনাগারে হামলা কমাতে কিয়েভকে চাপ দিচ্ছে বলে জানা গেছে। এমনকি হরমুজ প্রণালী চালুর বিষয়ে ইউরোপ সহযোগিতা না করলে ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধের হুমকিও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইউরোপীয় দেশগুলোও এই পরিস্থিতি নিয়ে চরম উদ্বিগ্ন। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ও ইউরোপীয় ইউনিয়নের নীতি নির্ধারকদের মতে মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের এই যুদ্ধগুলো এখন পরস্পর সংযুক্ত। রাশিয়া তার হারানো ভূ রাজনৈতিক প্রভাব ফিরে পেতে ইরানের পাশে দাঁড়িয়েছে, যা ইউরোপের নিরাপত্তার জন্য নতুন হুমকি বলে মনে করছে ইইউ। বিশ্লেষকরা মনে করছেন এই বহুমুখী সংকট শুধু সংশ্লিষ্ট অঞ্চলেই সীমাবদ্ধ থাকছে না, বরং ভবিষ্যতে এটি বিশ্বশক্তির ভারসাম্যে এক বিশাল পরিবর্তন নিয়ে আসতে পারে। ইসরায়েলের সাম্প্রতিক বাজেটের বড় একটি অংশ বরাদ্দ রাখা হয়েছে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন ও কট্টর ডানপন্থী প্রকল্পগুলোর জন্য। কৌশলগত কারণে জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে এই অর্থ ছাড় করা হলেও বিশ্লেষকরা বলছেন এটি মূলত ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ চিরতরে বন্ধ করার একটি নীল নকশা। নেতানিয়াহু সরকারের অস্তিত্ব টিকিয়ে রাখতে কট্টরপন্থী দলগুলোকে দেয়া এই বিশাল উপহার এখন খোদ ইসরায়েলের ভেতরেই তৈরি করেছে বিভাজন। যুদ্ধকালীন জরুরি পরিস্থিতির দোহাই দিয়ে সম্প্রতি $271 বিলিয়ন বিশাল বাজেট পাশ করে ইসরায়েল। বাজেটে প্রতিরক্ষা খাতে রেকর্ড $45.8 বিলিয়ন রাখা হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে পশ্চিম তীরের বসতি স্থাপন প্রকল্প। কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এই বাজেটের মাধ্যমে কয়েক বিলিয়ন শেকেল বরাদ্দ পেয়েছেন, যা দিয়ে ফিলিস্তিনি জমিতে ইহুদিদের জন্য বসতি ও নতুন আউটপোস্ট তৈরি করা হবে। স্মোট্রিচ জানিয়েছেন এই বিনিয়োগের মূল লক্ষ্য হল একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ স্থায়ীভাবে বন্ধ করে দেয়া। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, বাজেটের বিস্তারিত পর্যালোচনায় দেখা যায় পশ্চিম তীরের নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নের নামে ফিলিস্তিনিদের ওপর দমনপীড়নের নতুন ছক আঁকা হয়েছে। অবৈধ বসতিগুলোর সুরক্ষায় ড্রোনের ব্যবহার ও সশস্ত্র বেসামরিক নিরাপত্তারক্ষী নিয়োগে বরাদ্দ রাখা হয়েছে $16 মিলিয়ন। এছাড়া ফিলিস্তিনি শহরগুলোকে খণ্ড বিখণ্ড করতে নির্মাণ করা হচ্ছে বিশেষ বাইপাস সড়ক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি কেবল একটি সাধারণ বাজেট নয়, বরং ফিলিস্তিনিদের কৃষি জমি থেকে উচ্ছেদ করে সেখানে ইহুদি আধিপত্য প্রতিষ্ঠার একটি পরিকল্পিত ইঞ্জিনিয়ারিং। গত কয়েক বছরে পশ্চিম তীরে ইহুদি বসতির সংখ্যা প্রায় 50% বেড়ে যাওয়া এর ভয়াবহতাকেই স্পষ্ট করছে। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর জন্য এই বাজেট মূলত ক্ষমতায় টিকে থাকার একটি বীমা পলিসি। নিজের জোট সরকারের শরিক আলট্রা অর্থোডক্স বা হারাদি দলগুলোর সমর্থন ধরে রাখতে তিনি আইনগত বাধা উপেক্ষা করে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে $255 মিলিয়ন বরাদ্দ দিয়েছেন। এই অর্থ ছাড়ের বিনিময়ে তিনি মূলত সেনাবাহিনীতে ধর্মতাত্ত্বিক শিক্ষার্থীদের বাধ্যতামূলক নিয়োগ সংক্রান্ত সংকট থেকে নিজের গদি রক্ষা করেছেন বলে তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। অন্যদিকে এই বাজেট পাশকে কেন্দ্র করে ইসরায়েলি বিরোধী শিবিরের মধ্যে চরম বিশৃঙ্খলা ও কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। বিরোধী দলের অনেক সদস্য ভুলবশত সরকারি সংশোধনীতে ভোট দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিরোধী নেতা ইয়ার লাপিদ এই ঘটনাকে সরকারের প্রতারণা হিসেবে আখ্যা দিয়ে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এই অভ্যন্তরীণ কোন্দলের সুযোগে উগ্রপন্থীরা এখন পশ্চিম তীরকে পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে নেয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বলে আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে। চলতি সপ্তাহেই ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রশ্ন উঠেছে, চাইলেই কি যুক্তরাষ্ট্র এই জোট ছাড়তে পারবে, নাকি এর পেছনে রয়েছে জটিল আইনি ও রাজনৈতিক বাধা? তা নিয়েই এবারের প্রতিবেদন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর থেকেই ন্যাটোর সমালোচনা করে আসছেন। সামরিক জোটটি থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আবারও এই জোটকে কাগজে বাঘ বলে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের সদস্যপদ পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করলেও ইউরোপীয় মিত্ররা সমানভাবে দায়িত্ব নিচ্ছে না। বিশেষ করে মধ্যপ্রাচ্য ইস্যুতে ইউরোপের অনীহা ট্রাম্পের অসন্তোষ আরও বাড়িয়েছে। ইরানকে ঘিরে উত্তেজনায় মিত্রদের সরাসরি সামরিক অংশগ্রহণ না থাকায় তিনি প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন। তার মতে এই ধরনের সহযোগিতা বিনা দ্বিধায় আসা উচিত ছিল। তবে বাস্তবতা হলো ন্যাটো থেকে বেরিয়ে যাওয়া এতটা সহজ নয়। 2023 সালে মার্কিন কংগ্রেস একটি আইনের মাধ্যমে প্রেসিডেন্টের একতরফা সিদ্ধান্তে ন্যাটো ত্যাগের ক্ষমতা সীমিত করেছে। এখন এই জোট ছাড়তে হলে সিনেটের 2/3 সমর্থন অথবা কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। ন্যাটোর মূল ভিত্তি 5 নম্বর অনুচ্ছেদ, যেখানে বলা হয়েছে কোনো এক সদস্যের উপর হামলা মানেই সবার উপর হামলা। 2001 সালের 11 সেপ্টেম্বর হামলার পর ইতিহাসে এই ধারা মাত্র একবারই ব্যবহার করা হয়। ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তুলে এনেছেন ট্রাম্প। 2022 সালে রাশিয়ার আগ্রাসনের পর তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন পশ্চিমা দেশগুলোকে একত্রিত করেছিলেন। তবে ন্যাটো সরাসরি যুদ্ধে না জড়িয়ে সহায়তা দিয়েই সীমাবদ্ধ থেকেছে।
ন্যাটোর সাবেক মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ তার স্মৃতিচারণে উল্লেখ করেছেন 2019 সালেই ট্রাম্প প্রায় জোট ছাড়ার পথে এগিয়েছিলেন, তবে কূটনৈতিক প্রচেষ্টায় তা থেমে যায়। বর্তমানে মহাসচিব মার্ক রুটে একইভাবে ট্রাম্পকে জোটে ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশ্লেষকদের মতে ন্যাটোর মোট প্রতিরক্ষা ব্যয়ের বড় অংশই আসে যুক্তরাষ্ট্র থেকে, ফলে এই জোটে আমেরিকার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ইউরোপীয় দেশগুলো এখন রাশিয়ার হুমকির কারণে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর দিকে জোর দিচ্ছে। বর্তমানে ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং ওয়াশিংটনের রাজনৈতিক চাপ সব মিলিয়ে বহু বছরের পুরনো এই সামরিক জোট এক জটিল সময় পার করছে। তবুও বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবতা বিবেচনায় যুক্তরাষ্ট্রের জন্য ন্যাটোতে থাকা এখনও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে পাকিস্তানের জ্বালানির নজিরবিহীন দাম বেড়েছে। ডিজেলের দাম এক লাফে প্রায় 55% বেড়ে লিটার প্রতি 520 রুপি, আর পেট্রোল 42% বেড়ে দাঁড়িয়েছে 458 রুপিতে। এতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের, বাড়ছে মূল্যস্ফীতির শঙ্কা। এদিকে হরমুজ প্রণালী হয়ে নিরাপদে পাকিস্তানের 2টি জাহাজ পার হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এ দৃশ্য পাকিস্তানের। একে তো মিলছে না জ্বালানি, তার উপর দামেও চোখ রাঙানি। দেশটিতে এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো জ্বালানির দাম বাড়িয়েছে সরকার। ডিজেলের দাম এক লাফে প্রায় 55% বেড়ে লিটার প্রতি 520 রুপি, আর পেট্রোল 42% বেড়ে দাঁড়িয়েছে 458 রুপিতে। এই মূল্যবৃদ্ধি সরাসরি আঘাত হানছে পরিবহন খাত ও নিত্যপণ্যের বাজারে। সাধারণ মানুষের অভিযোগ, জ্বালানির দাম বাড়িয়ে তাদের উপর অন্যায় করছে সরকার। এতে প্রশাসনের নেয়া ইতিবাচক পদক্ষেপগুলো এখন ম্লান হয়ে যাচ্ছে। 460 रुपए लीटर पेट्रोल हो गया, गरीब बंदा क्या करेगा? যদি 460 রুপি দিয়ে পেট্রোল কিনতে হয়, তাহলে মানুষ তাদের সন্তানদের কি খাওয়াবে, কিভাবে গৃহস্থলীর ব্যয় বহন করবে? में 3 बच्चे हैं, उसके घर में भूख है। पहले 55 रुपए लीटर बढ़ाया। প্রথমে তারা প্রতি লিটারের দাম 55 রুপি বাড়িয়েছে, এরপর আরো 137 রুপি। দরিদ্র মানুষদের উপর এটা অন্যায় করা হচ্ছে। ये तो मैं कहता हूँ कि बिल्कुल नाजायज है। দেশটির জ্বালানি মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এই সিদ্ধান্ত। সরকার গত 3 সপ্তাহে প্রায় 129 বিলিয়ন রুপি ভর্তুকি দিলেও সেটি আর টেকসই নয় বলে জানান কর্মকর্তারা। হরমুজ প্রণালী হয়ে তেল আমদানি নির্ভর পাকিস্তানে সরবরাহ ঝুঁকিও বাড়ছে। এতে ভবিষ্যতে আরও মূল্যচাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যেই হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে পাকিস্তানের 2টি জাহাজ পার হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সামনে আরও 20টি জাহাজ পাকিস্তানের পতাকা নিয়ে যাত্রার প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি। আমাদের 2টি জাহাজ হরমুজ অতিক্রমের জন্য অপেক্ষায় ছিল, যা সফলভাবে পার হয়েছে। উপপ্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শালের প্রচেষ্টার কারণে এটি সম্ভব হয়েছে। दोनों जहाज अल्हम्दुलिल्लाह वहाँ से गुजर गए। বিশ্লেষকদের আশঙ্কা, এভাবে জ্বালানির দাম বাড়তে থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দরিদ্র জনগোষ্ঠী।